বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হারুনুর রশিদ তোমাদের সাথে আছি। আমাদের সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এটা তোমরা জানো। আমরা ইতিমধ্যে দুটো ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে তৃতীয় ক্লাস। তৃতীয় ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদেরকে এই মর্মে অভয় দিচ্ছি যে তোমরা যারা এর আগের ক্লাসগুলি করনি তারা প্রথমেই আগের ক্লাস সম্পর্কে সামান্য ধারণা নেবে, তারপরে ক্লাসে ঢুকবো। অতএব চিন্তার কোনো কারণ নেই। ইতিমধ্যে আমরা দুটা টপিকস নিয়ে আলোচনা করেছি। সেই টপিকসগুলি আবার সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দিব, অতঃপর আজকের ক্লাসে যাব। তো দেখো, আমাদের সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, যার জন্য আমরা দুটা বই সাজেস্ট করেছিলাম। প্রফেসর ডক্টর ফজলুর রহমান, তিতাস পাবলিকেশনস, এবং প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশন। এই দুটা বই তোমাদের কাছে আছে। যারা বাংলায় পড়ছো তারা নিচের বইটি, এবং যারা ইংরেজিতে পড়ছো তারা উপরের বইটি সবার কাছে আছে, এটা আমি বিশ্বাস করছি। আজকের যে পাঠ সেটা হলো উপগ্রুপ, যাকে ইংরেজিতে বলে সাবগ্রুপ। এর আগে আমরা যে দুইটা টপিকস আলোচনা করেছি তার প্রথমটি ছিল কনগ্রুয়েন্স এবং দ্বিতীয় ছিল গ্রুপ। এই কারণে আজকের ক্লাসের শুরুতেই আমাদের যে আলোচনা হবে সেটা হলো গ্রুপের উপরে। তাই গ্রুপ আরেকবার হচ্ছে। আগের ক্লাসে যেভাবে বলেছিলাম আজকে সেভাবে বলবো না, আজকে শুধু ওভারভিউ হবে, জাস্ট পূর্ব পাঠের পুনরালোচনা সেই হিসেবে হবে। আর কনগ্রুয়েন্স সম্পর্কে তেমন কিছু বলতে হবে না, সেইগুলি গ্রুপের মধ্যে চলে আসবে, এবং যা প্রয়োজন হবে আমি প্রয়োজন অনুসারে বলে দিব। তোমরা কিছু বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি সেটা বলে দিব। তো তাহলে কি হচ্ছে, উপগ্রুপের মধ্যে কি কি শিখছি আজকে? আলোচ্য বিষয় দেখো, গ্রুপ। 2 নম্বরে কমপ্লেক্স, 3 নম্বরে স্থির, ইংরেজিতে বলা হচ্ছে স্টেবল। এরপরে এসে উপগ্রুপের সংজ্ঞা, ডেফিনেশন অফ সাবগ্রুপ। সবশেষে উপগ্রুপের মৌলিক উপপাদ্য। এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, তাই এটা আমাদের মনোযোগ সহকারে জানতে হবে। আমরা শিখব, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। নেক্সট স্লাইডে চলো। এখানে গ্রুপ নিয়ে একটু ডিসকাশন। আমরা আগের ক্লাসে বলেছিলাম লেকচার 2-এ গ্রুপ কি ছিল বিস্তারিত আলোচনা আমরা করেছিলাম। এখন খুব সংক্ষেপে বলছি, একটু মনোযোগ সহকারে শোনো, তাহলে বুঝতে পারবে। যারা জানে তাদের জন্য আরেকবার রিভিউ হলো, আর যারা জানে না তাদের জন্য এটা নতুন করে শেখা হলো। চিন্তার কোনো কারণ নাই। আমরা গ্রুপ নিচ্ছি। এখানে জি কমা একটা কম্পোজিশন, দুই পাশে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলছি আমরা একটা কাঠামো। এই কাঠামোটাকে গ্রুপ বলা হবে যদি জি নিচের 4টা শর্ত মানে। আমরা কয়টা শর্তের কথা বলছি? 4টা শর্ত। 1 নাম্বার আবদ্ধ বিধি, 2 নাম্বার সংযোজন বিধি, 3 নাম্বার অবেদকের অস্তিত্ব, 4 নাম্বার বিপরীতকের অস্তিত্ব। এই 4টা শর্ত যদি জি মানে তাহলে জিকে গ্রুপ বলা হবে। এখনই তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে আবদ্ধ বিধি কি জিনিস। আবদ্ধ বিধি হলো তুমি জি থেকে যদি দুটা উপাদান নাও এবং সেই উপাদান দুটির কম্পোজিশন করো, তাহলে সেই উপাদানটা জি এর মধ্যে পাওয়া যাবে। তাহলে জানা দরকার কম্পোজিশন কি। এখানে কম্পোজিশন বা বাইনারি অপারেশন দুটা মেইনলি, একটি গুণ এবং একটি যোগ, এই দুটা নিয়ে আমরা কাজ করছি। যখন গুণের ক্ষেত্রে আমরা কম্পোজিশন করছি সেটা হচ্ছে গুণ। তার মানে মনে করো জি একটা গুণাত্মক গ্রুপ, সেই ক্ষেত্রে
জি থেকে দুটা উপাদান নিব, মনে করো একটা এ আর একটা বি। এ এবং বি এর গুণফল যেটা, সেটা যদি জি এর মধ্যে থাকে, তাহা হইলে আমরা বুঝবো জি আবদ্ধ বিধি মেনে চলে। কথা ক্লিয়ার? নাম্বার 2, সংযোজন বিধি, যাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। এখানে তিনটা উপাদান নিব জি থেকে, একটা এ, একটা বি আর একটা সি। প্রথমে আমরা এ এর সাথে বি গুণ করব, অতঃপর সি। দ্বিতীয় পর্যায়ে বি এর সাথে সি গুণ করে পরে আনবো এ। দুই ক্ষেত্রে দেখা যাবে একই রেজাল্ট হচ্ছে, তাহা হইলে এই বিধিটাকে বলা হবে সংযোজন বিধি। ওকে। 3 নাম্বার, অবেদকের অস্তিত্ব। আমরা বলেছি আগের ক্লাসগুলোতে, আজকে আরেকবার বলছি, অবেদক এমন একটি উপাদান যেই উপাদানটি জি এর কোন উপাদানের সাথে অপারেশন করলে মানের পরিবর্তন হয় না, তাকে বলা হয় অবেদক। তোমরা জানো গুণের ক্ষেত্রে অবেদক হলো 1 আর যোগের ক্ষেত্রে অবেদক হলো 0, কারণ যে কোনো রাশির সাথে 0 যোগ করলে মানের পরিবর্তন হয় না, এই কারণে 0 হলো অবেদক। কখন? যোগের ক্ষেত্রে। একইভাবে কোনো রাশির সাথে যদি তুমি 1 গুণ করো, তাহলে রাশির মানের কোনো পরিবর্তন হয় না, এই কারণে গুণের ক্ষেত্রে অবেদক হলো 1। বোঝা গেল? সবশেষে বিপরীত। বিপরীতক বলছি এক্সিস্টেন্স মানে বিদ্যমান, অফ ইনভার্স। এটাকে বিধিও বলতে পারো, বিধি না বললেও কোনো সমস্যা নেই। তাহলে বিপরীত কি জিনিস? যে রাশি অপারেশন করলে অবেদ পাওয়া যায়, মানে আইডেন্টিটি পাওয়া যায়। যেমন মনে করো একটা রাশি 4, এর সাথে যদি 1/4 গুণ করো, তাহা হইলে 1 আসছে, 1 হইলো আইডেন্টিটি। এই কারণে 4 এর অবেদক হইলো 1/4, সরি 4 এর বিপরীত হইলো 1/4, কারণ 4 এর সাথে 1/4 গুণ করে আমরা পাচ্ছি অবেদক। যোগের ক্ষেত্রে একটা রাশি 10, তার সাথে যদি -10 যোগ করো, তাহলে আমি অবেদক পাচ্ছি, মানে 0 পাচ্ছি। এই কারণে 10 এর বিপরীত হইলো -10। তাহলে ক্লিয়ার? তার মানে গ্রুপের জন্য 4টা শর্ত। কি কি? আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব। আর একটা কথা খুবই জরুরি, যেটা স্লাইডে দেয়া নাই, আগের ক্লাসে আলোচনা করা হয়েছিল, সেটা হলো অ্যাবেলিয়ান গ্রুপ। কি গ্রুপ? অ্যাবেলিয়ান গ্রুপ। অ্যাবেলিয়ান গ্রুপ হলো একটা গ্রুপ যেখানে বিনিময় সূত্র মেনে চলে। তাহলে বিনিময় সূত্র কাকে বলে? এ বি আর বি এ যদি সমান হয়, তাহলে সেটাকে অ্যাবেলিয়ান গ্রুপ বলে। এখন যদি বলা হয় যে একটা গ্রুপ, তাহলে বুঝে নিতে হবে যে সেই 4টা শর্ত মানে, তার মধ্যে পঞ্চমটা দরকার। পঞ্চমটা কি? বিনিময়। তার মানে অ্যাবেলিয়ানের জন্য 5টা শর্ত আর গ্রুপের জন্য 4টা শর্ত। আচ্ছা, এই ছিল গত ক্লাসের আলোচনা। এরপরে আমরা যাব সাব গ্রুপে। কিন্তু সাব গ্রুপে যাওয়ার আগে আমাকে কয়েকটা নতুন শব্দ জানতে হবে এই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত। কমপ্লেক্স, একদম পানির মতো সহজ। জি হলো একটা গ্রুপ, এইচ কে জি এর সাব মানে কমপ্লেক্স বলা হবে যদি এইচটা সাবসেট হয়। তার মানে জি গ্রুপের একটা সাবসেট, যে কোনো সাবসেট নিলে সেটাই হয়ে যাবে কমপ্লেক্স। নিচে দেখা একটা एग्जांपल দেয়া আছে। এখানে বলে দেওয়া আছে h সমান 1 এবং -1, মানে h এর উপাদান দুইটা। কি কি? 1 এবং -1। কিন্তু j এর উপাদান 4টা, 1 -1 i -i। এই 4টা থেকে দুটো নেওয়া হয়েছে, এই দুটো দিয়ে একটা সেট তৈরি হয়েছে, এই সেটটা হলো কমপ্লেক্স। তাহলে আমরা বুঝলাম যে একটা গ্রুপের যে সেট দ্বারা তৈরি, সেই সেটের একটা অংশ মানে সাবসেট নিয়ে যে সেট, তার নাম হলো কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স একটা সেট, সে হলো গ্রুপের সাবসেট। স্টেবল, স্থির। স্টেবল কি জিনিস? একটা গ্রুপ জি এর কমপ্লেক্স এইচ কে স্থির বলা হবে যদি এবং কেবল যদি কম্পোজিশন একটা লিখলাম, সেখানে জিতে এ অপারেশন এ কমা বি বিলংস টু এইচ ইমপ্লাই এ অপারেশন বি বিলংস টু এইচ হয়। তার মানে স্টেবল অর্থ হলো যে সেই আবদ্ধ বিধি। স্টেবল মানে আসলে প্রকৃতপক্ষে আবদ্ধ বিধি। কথা ক্লিয়ার? স্টেবল কখন হবে? যখন কম্পোজিশন এইচ থেকে দুটো উপাদান নিয়ে কম্পোজিশন করলে সেই এর মধ্যেই পাওয়া যাবে, সেটাকে বলা হবে স্টেবল। নেক্সট, আসল জায়গায় এসেছি, আজকের ক্লাসের উপগ্রুপের সংজ্ঞা। এটা যদি ভালো করে বুঝতে পারি, তাহলে অঙ্কগুলা এবং উপপাদ্য শিখতে আমাদের খুব সহজ হবে। দেখো, একটা গ্রুপ জি, এর অশূন্য উপসেট হইল এইচ। তার মানে
এই অশূন্য উপসেট যখন বলছি তাহলে সেটা হলো একটা কমপ্লেক্স। এইচ কে জি এর উপগ্রুপ বলা হবে যদি কম্পোজিশনের জন্য যে কম্পোজিশন তুমি ব্যবহার করবা এইচ স্থির হয়, মানে স্টেবল হয়, তার মানে আবদ্ধ বিধি মানে, এবং এইচ একটা গ্রুপ হয়, তার মানে আবদ্ধ বিধি মানলেই চলছে না, তার সাথে তাকে গ্রুপও হতে হবে। তার মানে কি হলো, সেই চারটা শর্ত। তার মানে এক নিঃশ্বাসে দাঁড়ালো জি একটা গ্রুপ, এইচ হলো তার কমপ্লেক্স, এই কমপ্লেক্সটাকে গ্রুপ হতে হলে তাকে প্রথমত স্টেবল হইতে হবে, তার মানে আবদ্ধ বিধি মানতে হবে, সবশেষে সে একটা গ্রুপ হবে। তার মানে গ্রুপ হইতে হলে তাকে গ্রুপের চারটা শর্তই মানতে হবে। তার মানে এই যদি গ্রুপের চারটা শর্ত মানে, তার মানে তিনটা শব্দ পেলাম। একটা হলো তাকে স্টেবল হইতে হবে, আর একটা হলো তাকে কমপ্লেক্স হইতে হবে, আর একটা হলো তাকে গ্রুপ হইতে হবে। তুমি যে কথাই বলো ভেঙে ভেঙে সব কথার মানে দাঁড়ায় একটাই, জি যদি গ্রুপ হয় তাহলে জি এর একটা সাবসেট, সেটা অবশ্যই নন এমটি মানে ফাঁকা নয়, সেটা হবে উপগ্রুপ মানে সাবগ্রুপ যদি সে নিজে স্টেবল হয় এবং একটা গ্রুপ হয়। কথা ক্লিয়ার? নেক্সট, এই কথাটাকে আমরা অন্যভাবে উপস্থাপন করব, তাই বলছি উপগ্রুপের বিকল্প সংজ্ঞা। একটা গ্রুপ জি এর অশূন্য একটা উপসেট এইচ, এইচ কে জি এর উপগ্রুপ বলা হবে যদি এইচ নিজেই জি এ বর্ণিত একই প্রক্রিয়ায় গ্রুপ হয়। এই একই প্রক্রিয়া মানে কি, জি এর কম্পোজিশনটা যদি গুণের হয় তাহলে গুণ, এইটা যদি যোগের হয় তাহলে যোগ। ঠিক আছে? তার মানে কি দাঁড়ালো, যে জি একটা গ্রুপ, এইচ হলো তার একটা সাবগ্রুপ যদি এইচ নিজে গ্রুপের সমস্ত শর্ত মানে। ক্লিয়ার? সাবগ্রুপ হইতে হলে আমি আগে যা বলছিলাম সেখানে কম্পোজিশন, সেখানে স্টেবল, এই সমস্ত কথা আর কিছু বলছি না। তাহলে এক নিঃশ্বাসে তোমরা মনে রাখো, এইচ এর একটা অশূন্য উপসেট হলো, জি এর একটা অশূন্য উপসেট হলো এইচ। এইচ কে সাবগ্রুপ বলা হবে যদি এইচ নিজে একটা গ্রুপ হয়, তার মানে গ্রুপের সেই চারটা শর্ত মানে। কি কি? আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অপদেকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব। এ কথা কিন্তু বারবার বলছি, আমি ক্লাসের বিভিন্ন সময়ে বলবো, প্রতিবারেই বলবো, কিন্তু মনে রাখতে হবে তোমরা যাতে ভুলে না যাও, এই জন্য বারবার বলা। গ্রুপ হওয়ার শর্ত কি? আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতকের অস্তিত্ব। এই চারটা শর্ত যে মানে সে গ্রুপ। এখন বলছি জি একটা গ্রুপ, এইচ জি এর একটা সাবগ্রুপ, এই যদি এই চারটা শর্ত মানে তাহলে এইচ কে বলা হবে সাবগ্রুপ। ওকে, সংজ্ঞাটা আমরা শিখলাম। একটা এক্সাম্পল, জেড তোমরা জানো সেট অফ ইন্টিজার, সেখানে পূর্ণ সংখ্যা থাকে, ধনাত্মক ঋণাত্মক সবাই। এই সেটটা কিউ এর উপগ্রুপ। কিউটা কি? কোশেন্ট নাম্বার মানে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সাবসেট হলো পূর্ণ সংখ্যা। এই কারণে পূর্ণ সংখ্যার সেট যোগের ক্ষেত্রে, পাশে যোগ দেওয়া আছে দেখো, যোগের ক্ষেত্রে সে সাবগ্রুপ। ঠিক আছে? এরকম আর একটা উদাহরণ নিচ্ছি, গুণন বিধিতে, আগেরটা যেমন যোগের ক্ষেত্রে লিখছি, নিচেরটা হলো গুণের বিধিতে 1 এবং -1 সেটটি 1 -1 i - i এই সেটের উপগ্রুপ। এক্সাম্পল আমরা লিখলাম, মনে রাখবে পরীক্ষায় যদি আসে উপগ্রুপের সংজ্ঞা দাও তাহলে উপরের যে কোনো একটা সংজ্ঞা অতঃপর এই এক্সাম্পল দিয়ে দিতে হবে, না হলে সংজ্ঞাটা পরিপূর্ণ হচ্ছে না। ক্লিয়ার? এখন এটা উপগ্রুপ হলো, তার প্রমাণ আমাদের চাই না? নিশ্চয়ই চাই। সেই কাজে আমরা করছি, একটু সামনে চলো। আগের যেই 1 নাম্বার উদাহরণটা ছিল, দেখাও যে জেড হলো কিউ এর একটি উপগ্রুপ, সেটাকে আমি প্রশ্ন আকারে নিয়ে আসছি। এর সমাধান একদম পানির মতো সহজ। আমরা শিখছি একটু আগে যে যদি একটা গ্রুপ জি থেকে নন এমটি সাবসেট এইচ নেই এবং সে যদি স্টেবল হয়, স্টেবল মানে কি, সেখান থেকে দুইটা উপাদান নিব, সেই দুইটা উপাদানের অপারেশন করলেও তার মধ্যে থাকবে। ঠিক আছে? দেখো, আমরা জানি জেড হলো কিউ এর একটি উপসেট। কেমনে জানি? কিউ এর মধ্যে কারা থাকে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? সমস্ত পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, এটা হলো কিউ এর সদস্য মানে মূলদ সংখ্যা। কেমন? আচ্ছা, আর জেড এর মধ্যে কারা থাকে? যারা শুধু পূর্ণ সংখ্যা মানে ভগ্নাংশ নাই। তাহলে অবশ্যই জেড কিউ এর
সাবসেট। এই জন্য আমরা বলছি, আমরা জানি জেড হলো কিউ এর একটি উপসেট, যাকে ইংরেজিতে বলে সাবসেট। তার মানে সাবসেটের চিহ্ন দেওয়া আছে এখানে, দেখো এখানে সাবসেটের চিহ্ন দেওয়া আছে, এখানে দেখো সাবসেটের চিহ্ন, এই যে সাবসেটের চিহ্ন এটা, ঠিক আছে? তাহলে আমরা এটা জানি জেড কিউ এর সাবসেট। এবার আমি জেড থেকে দুটো উপাদান নিচ্ছি, দেখো এ আর বি। কোত্থেকে নিলাম? জেড থেকে। তার মানে জেড এর সদস্য কারা? যারা পূর্ণ সংখ্যা, ধনাত্মক অথবা ঋণাত্মক। এখন দেখো এ আর বি যদি জেড থেকে নেই, তাহলে অবশ্যই এ বি এর মধ্যে আছে, বি ও জেড এর মধ্যে আছে। আবার বলছি, এ এবং বি এই উপাদান দুটা কোত্থেকে নিয়েছি? জেড থেকে। তাহলে এ জেড এর সদস্য, বি ও জেড এর সদস্য। আচ্ছা, এরপরে আসো পরের লাইনে। এখানে বলছি বি যদি জেড এর সদস্য হয়, তাহলে মাইনাস বি ও জেড এর সদস্য। বি মনে করো 3, তাহলে মাইনাস 3 ও পূর্ণ সংখ্যা। তাহলে দ্বিতীয় পরের লাইনটা আমরা বুঝে গেলাম। পরের লাইনে কি করেছি? আমি এ এর সাথে মাইনাস বি যোগ করেছি। এখানে তুমি দেখতেছো বিয়োগ, আসলে আমি তো করছি যোগ, কারণ এর সাথে যদি মাইনাস বি যোগ করি তাহলে এ মাইনাস বি হয়। তার মানে সেই সূত্র আমরা একটু আগে স্টাবেল দেখে আসছিলাম, ঠিক আছে? স্টাবেলটা কি ছিল? যে এ আর বি জেড থেকে নিব এবং তাদের অপারেশনটাও এইচ এর মধ্যে থাকবে। তার মানে এ মাইনাস বি, এখানে আসলে এর সাথে বি যোগ করেছি, বি ছিল মাইনাস, এটা জেড এর মধ্যে আছে। তার মানে অপারেশনটা পাইলাম। তার মানে আমরা বুঝলাম এ স্টাবল, মানে ওই সংজ্ঞা দিয়ে আমি কাজটা করেছি যে জেড হলো কিউ এর একটি উপগ্রুপ, ঠিক আছে? এখন তুমি যদি মনে করো যে না স্যার, আপনি আগে যে সংজ্ঞাটা দিয়েছেন বা পরে যে সংজ্ঞাটা দিয়েছেন যে তাকে গ্রুপ হইতে হবে, হ্যাঁ তুমি সেভাবে প্রমাণ করতে পারো। তুমি দেখাবা জেড এর থেকে দুটো উপাদান নিবে, ঠিক আছে? আমার ভালো হইতো যদি ওই সেলেটাও তৈরি করে রাখতাম। তো যাই হোক, তোমরা বুঝতে পারবা, নিজেরা করবা, এটাও তোমাদের হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক? এটাকে বিকল্প নিয়মে প্রমাণ করবা। আমি বলে দিচ্ছি কিভাবে করবা। তুমি প্রথমে জেড থেকে দুটা সংখ্যা নিবা, রাশি, একটা এ আর একটা বি। তুমি প্রথমে দেখাবা এই রাশিটা আবদ্ধ বিধি মানে, তোমরা জানো দুইটা পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা, অতএব আবদ্ধ বিধি সে মানে। এরপরে 2, 3, 4 তিনটা সংখ্যা, তুমি 2 এর সাথে 3 যোগ করলা হলো 5, 4 যোগ করলা হলো 9, একইভাবে ডান দিক থেকে যোগ করলা তাহলে 9, তার মানে সংযোজন বিধি মানে। এবার 2 এর সাথে তুমি যোগ করবা 0, কারণ 0 জেড এর সদস্য, তাহলে 2 হবে, তার মানে অবেদক আছে। 2 এর সাথে -2 যোগ করবা, পাইবা 0, তার মানে বিপরীত আছে। হ্যাঁ, জেনারেল করতে হবে তো, তাই 2, 3 সংখ্যা না দেখিয়ে তুমি এ বি লিখবা। কথা ক্লিয়ার? এটা করে রাখবা, নেক্সট ক্লাসে আমরা দেখব, ঠিক আছে? তো আমরা বুঝে গেলাম যে আমরা উপগ্রুপ প্রমাণ করতে পারি দুই ভাবে। একভাবে কিভাবে? যদি স্টাবল দেখাতে পারি। আরেকভাবে কিভাবে? যদি 4টা শর্ত প্রমাণ করতে পারি। ক্লিয়ার? আমরা বোধহয় বুঝে গেলাম। আরেকটা উদাহরণ রয়েছে নিশ্চয়ই, সেই উদাহরণটা তোমাদের জন্য হোমওয়ার্ক। চলো আমরা সামনে যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের একটা থিওরিয়াম, এটা পরীক্ষায়ও আসে, উপগ্রুপের মৌলিক উপপাদ্য। আমি ভেঙে ভেঙে করেছি, তাই অনেকগুলো স্লাইড আসবে, মুখস্থ করে ফেলো। প্রথম সূত্রটা দেখো, বর্ণনা। পরীক্ষা কিন্তু এভাবে আসতে পারে যে উপগ্রুপের মৌলিক উপপাদ্য বর্ণনা সহ প্রমাণ করো, অথবা এভাবে আসতে পারে যে এখানে বর্ণনাটা দিয়ে দিবে, এটা প্রমাণ করো। যেভাবে আসো তুমি চিনে ফেলবা, আগে সূত্রটা মুখস্থ করে নাও, নিচের লাইনটা দেখলে বুঝে যাবে। দেখো এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে, ধরা যাক এইচ গ্রুপ জি এর একটি অশূন্য উপসেট। এইচ কি নিয়েছি? সাবসেট। কোত্থেকে নিয়েছি? জি থেকে নিয়েছি। অশূন্যক বলছি, ইংরেজিতে হলো নন এমটি। এই অশূন্য, এটা ক দিলে ভালো হইতো, অশূন্যক। আসলে বাংলাটা এক্স্যাক্টলি হয় না, অনেক সময় একটু সমস্যা হয়, এটা কোনো সমস্যা না। আর অন্য কোনো জায়গায় আমি এরকম লিখছি যে ফাঁকা নয় এমন একটি সেট, তোমরা এইভাবে লিখবা। সবাই যে আমার এই ভাষা লিখতে হবে নট নেসেসারি, তোমরা তোমাদের ভাষায় লিখবা। কি লিখবা? যে মনে করি এইচ ফাঁকা নয় এমন একটি সেট, কার? জি এর থেকে নেয়া, অতএব সাবসেট। আবার বলছি, তুমি লিখতে পারো মনে করি, এই ভাষাটাকে এইভাবে হতে পারে, মনে করি জি একটা গ্রুপ, এইচ জি এর একটি নন এমটি সাবসেট। আর এই নন এমটি কথাটা তুমি বাংলায় বানান করে লিখলেও হবে, ইংরেজিতে লিখলেও হবে, তাতে মিডিয়ামের কোনো সমস্যা হবে না। আমি আরেকবার বলছি, তোমরা টেকনিক্যাল শব্দগুলা অবশ্যই ইংরেজিতে লিখতে পারবা, অথবা ইংরেজিটাকে বাংলায় বানান করে লিখতে পারবা, দুইভাবে লিখতে পারবা, ঠিক আছে?
তাহলে আবার বলছিস প্রথম দুইটা লাইন, মনে করি জি একটি গ্রুপ, এস এইচ হলো তার একটি নন এমটি সাবসেট। এখন বলা হচ্ছে এইচ কে সাবসেট বলা হবে, মানে উপগ্রুপ বলা হবে। টেকনিক্যাল শব্দগুলো আমিও কিন্তু ইংরেজিতে বলছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আর লেখার জন্য বাংলায় লিখছি। উপগ্রুপ হবে, এইচ উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি। নিশ্চয়ই তোমাদের যদি এবং কেবল যদির কথা মনে আছে, মানে এই দিক হইলে ওই দিক হবে, ওই দিক হইলে এই দিক হবে। আমি প্রায় তোমাদের ক্লাসে একটা এক্সাম্পল দেই, সেই এক্সাম্পলটা আরেকবার শোনো। মনে করো রহিমের খালাতো ভাই করিম, তাহলে করিম রহিমের খালাতো ভাই, এটা বাম দিকটাও সত্য, ডান দিকটা সত্য। কিন্তু যদি এরকম হয় রহিম করিমের মামাতো ভাই, তাহলে করিম হবে রহিমের ফুফাতো ভাই, এটা কিন্তু উল্টোটা সত্য হইল না। ঠিক আছে, তার মানে খালাতো ভাইয়ের ক্ষেত্রে যদি এবং কেবল যদি সত্য হয়েছে, কিন্তু মামাতো ফুফাতো ভাইয়ের ক্ষেত্রে কিন্তু সত্যটা হলো না। ঠিক আছে, ওকে। যেমন তোমরা আমার ছাত্র আর আমি তোমার ছাত্র, এটা হয় হয় না, আমি তোমার টিচার। তার মানে এইখানে ইফ অ্যান্ড ওয়ানলি, মানে যদি এবং কেবল যদি খাটলো না। তাহা হইলে এক্স এবং ওয়াই এর ইনভার্স, খেয়াল করো এটা কিন্তু মনোযোগ সহকারে এটুকুই শুধু মনে রাখার বিষয়, যে একটা উপাদান হইলো এক্স সরাসরি নেওয়া, আর একটা উপাদান হইলো ওয়াই তার ইনভার্স নেওয়া। এখানে ডান দিকে দেখো লেখা আছে ফর অল এক্স ওয়াই বিলংস টু এইচ। তুমি এই কথাটা আগেও লিখতে পারতাম, যে এইচ থেকে দুইটা উপাদান নিয়েছি, কি কি, একটা এক্স আর একটা ওয়াই। এইচ থেকে কয়টা উপাদান নিয়েছি, দুইটা, একটা এক্স আর একটা ওয়াই। আমরা দাবি করতেছি এক্স ইন্টু ওয়াই এর ইনভার্স থাকবে কোথায়, এইচ এর মধ্যে। এটার নামই হলো মৌলিক উপপাদ্য। এক নিঃশ্বাসে 10 সেকেন্ডে। মনে করি জি একটি গ্রুপ, এইচ তার একটি নন এমটি সাবসেট, এইচ কে উপগ্রুপ বলা হবে যদি এবং কেবল যদি ফর অল এক্স ওয়াই বিলংস টু এইচ এর জন্য এক্স ওয়াই এর ইনভার্স বিলংস টু এইচ হয়। ওকে, এখন এর প্রমাণ আমরা আস্তে আস্তে শিখব। একটু আগে আমরা বলেছি দুটা কথা, উপগ্রুপ হওয়ার জন্য তাকে একটা গ্রুপ হইতে হয়, আর গ্রুপ হইতে হলে তাকে 4টা শর্ত মানতে হয়। তার মানে আমি সেই 4টা শর্ত ব্যবহার করব। আর ইফ এন্ড অনলি ইফ এর অর্থ হলো যে বাম দিকটাকে সত্য ধরে ডান দিকটা প্রমাণ করতে হবে, আবার ডান দিককে সত্য ধরে বাম দিকটা প্রমাণ করতে হবে। তাই প্রথমে আমি বলেছি যে জি এর একটা উপগ্রুপ এইচ এটা ধরে নিয়েছি। এখন আমি প্রমাণ করব যে এক্স এবং ওয়াই এর ইনভার্স এই রাশিটা এইচ এর মধ্যে আছে। কথা কি ক্লিয়ার? আমাদের কার্সারটা দেখতে পাচ্ছ? আমরা এই যে দেখো এইটা প্রমাণ করব, কার্সারটা দেখো। প্রথমে ধরে নিয়েছি যে এইচ উপগ্রুপ, এখন আমি দেখাবো এক্স এবং ওয়াই এর ইনভার্স এইচ এর মধ্যে আছে। ওকে, উপগ্রুপের সংজ্ঞা অনুসারে এইচ গ্রুপ, সংজ্ঞায় আমরা একটা পড়ে আসছি যে কাকে উপগ্রুপ হইতে হলে একটা নিজেকে গ্রুপ হইতে হয়। সুতরাং এখানে বিপরীত অবশ্যই আছে, আছে না? কারণ গ্রুপ হইতে হলে 4টা শর্ত আছে, তার মধ্যে একটা কি ছিল, আবদ্ধ বিধি, একটা সংযোজন বিধি, আর একটা অবেদকের অস্তিত্ব, আর একটা বিপরীতের অস্তিত্ব। তাই প্রথমে আমি বিপরীত থেকে আনছি, যদি এইচ মধ্যে ওয়াই থাকে তাহলে ওয়াই এর ইনভার্স এইচ এর মধ্যে আছে। কোন ধর্ম? যেহেতু গ্রুপ কে বিপরীতের অস্তিত্ব মেনে চলে। ওকে, আবার আবদ্ধতে আসো। এক্স নিলাম কোত্থেকে, এইচ থেকে, ওয়াই ইনভার্স নিলাম এইচ থেকে, তাহলে তাদের গুণফলটাও এইচ এর মধ্যে থাকবে, কারণ আবদ্ধ বিধিতে এই কথা আমরা বলে আসছি। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার হলো? দুটা জিনিস বলছি, একটা হইলো আবদ্ধ বিধি অনুসারে, আর একটা হইলো বিপরীতের অস্তিত্ব অনুসারে। বিপরীতের অস্তিত্ব আমাকে বলছে ওয়াই যদি এইচ এর মধ্যে থাকে তাহলে ওয়াই এর ইনভার্স এইচ এর মধ্যে আছে। আর আবদ্ধ বিধি বলছে যেহেতু এক্স এইচ এর মধ্যে আছে এবং ওয়াই এর ইনভার্সও এইচ এর মধ্যে আছে, অতএব তাদের গুণফলটা এইচ এর মধ্যে আছে। তাহলে এই পেজটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট পেজ। হ্যাঁ, তাহা হইলে তোমরা সবাই নিশ্চয়ই পরের পৃষ্ঠায় আসতে সক্ষম হয়েছে, পৃষ্ঠাটা বোধহয় এসছে। এবার উল্টাটা কি, সেটা আমরা ধরে নিব যে এক্স এবং ওয়াই এর ইনভার্সের গুণফল এইচ এর মধ্যে আছে। এবার আমরা দেখাবো এইচ উপগ্রুপ।
কথা কি ক্লিয়ার? এস কে যদি উপগ্রুপ আমাকে দেখাতে হয় তাহলে সেই 4টা শর্ত কি কি? আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব, বিপরীতের অস্তিত্ব। প্রয়োজন হলে আমি 50 বার বলবো, কিন্তু তোমাদেরকে কথাটা মুখস্থ করতে হবে। 1 নাম্বার, আমি এখানে নাম্বার দিয়েছি 1 এবং আবদ্ধ বিধি কথাটা লিখছি। তুমি যদি 1 না দাও এবং আবদ্ধ বিধি কথাটা না লেখো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমার মনে রাখার সুবিধার জন্য এই কথাটা আমি বলেছি। ক্লিয়ার? দেখো, আমরা বলেছি এক্স এবং ওয়াই এস এর সদস্য, তাহা হইলে এক্স এবং ওয়াই এর ইনভার্স এস এর মধ্যে আছে। কোত্থেকে বললাম? এটা আমরা ধরে নিয়েছিলাম। আবার একটু পিছনে যাব, কথা নিয়ে, পৃষ্ঠা নিয়ে নয়। আমরা বলেছি যে এইচ উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এক্স ওয়াই এর ইনভার্স বিলংস টু এইচ হয়। প্রথমে আমি ধরে নিয়েছিলাম উপগ্রুপ, সেখান থেকে আমি দেখিয়েছি এক্স ওয়াই ইনভার্স এস এর মধ্যে আছে। এবার আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই ইনভার্স এস এর মধ্যে আছে। এখন আমি দেখাবো সে উপগ্রুপ, তার মানে সে সেই 4টা শর্ত মানে। প্রথমটা হইল, শর্তটা লিখলাম প্রথম লাইনে, দেখো এই যে আবদ্ধ বিধির এখানে আসো, প্রথম শর্তটা লিখলাম যেটা আমরা ধরে নিয়েছিলাম। এখন দেখো এক্স ওয়াই ইনভার্স বিলংস টু এইচ এর জন্য ওই শর্তটা আবার কাজে লাগাচ্ছি। কিভাবে? প্রথমে এক্স নিচ্ছি, ওয়াই ইনভার্সের ইনভার্স নিচ্ছি, কারণ একটা উপাদান ওয়াই ইনভার্স আর একটা উপাদান হলো এক্স। আমাদের শর্তের মধ্যে ছিল একটা উপাদান হুবহু নিব আর একটা উপাদানের ইনভার্স নিব এবং গুণফলটা এস এর মধ্যে থাকবে। পরের লাইনে সেই ক্লাস 6-7 এর পড়া, দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তার মানে এক্স ওয়াই হয়ে গেছে। তার মানে এক্স ওয়াই এস এর মধ্যে আছে, তার মানে দুটো উপাদানের গুণফল যদি এস এর মধ্যে থাকে তাহলে সে আবদ্ধ বিধি মানে। আশা করি ক্লিয়ার। এরপরে তোমরা গেস করো, পরের পৃষ্ঠা উল্টানোর আগে গেস করো আমরা কি দেখাবো। নিশ্চয়ই গেস করতে পেরেছো। কেউ হয়তো বলে ফেলছো যে এবার দেখানো হবে সংযোজন বিধি। দেখি আসলে তাই হয় কিনা। হ্যাঁ, তোমরা যারা গেস করেছো সংযোজন বিধি তোমরা সঠিক বলেছো। আমরা এবার দেখাবো সংযোজন বিধি মানে কিনা। এখন দেখো কিভাবে ব্যাখ্যাটা দিচ্ছি। এটা কি আসছে? রানিং আউট টাইম। 2 নাম্বার সংযোজন বিধি, তোমরা তৈরি? যেহেতু জি সংযোজন বিধি মানে এবং এস হলো জি এর সাবসেট, সেহেতু এইচ ও সংযোজন বিধি মানবে। সাবসেটের সংজ্ঞাই তাই, ঠিক আছে? সেই কারণে আমরা বলে দিলাম সে সংযোজন বিধি মানে। অনেক সহজ কথা, গাণিতিক কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এরপর একটা কি? অবেদকের অস্তিত্ব। দেখি সত্য বলছো কিনা। হ্যাঁ, তাই দেখছি। অবেদকের অস্তিত্ব, শুধু অবেদক লিখছি। অবেদকের অস্তিত্ব লেখো, কোনো সমস্যা নাই, সিরিয়াল নাম্বার দাও বা না দাও কোনো সমস্যা নাই। প্রথমে শর্তটা লিখছি, দেখো। হ্যাঁ, কার্সারটা দেখো, প্রথমে লিখছি, পরের পৃষ্ঠায় অবেদক দেয়া আছে, সেই শর্তটা লিখলাম। এখন দেখো এক্স ওয়াই ইনভার্স এস এর মধ্যে আছে, তাহলে এক্স এস এর মধ্যে আছে, এক্স ইনভার্স এস এর মধ্যে আছে। এটা কোত্থেকে পাইলাম? কারণ আমরা জানি যে এক্স যদি এস এর মধ্যে থাকে তাহলে তার ইনভার্সও এস এর মধ্যে থাকে। এখন এইবার হলো ওই অপারেশন। কোন অপারেশন? এক্স ওয়াই ইনভার্স। ওয়াই এর পরিবর্তে আমি এক্স লিখছি, তো এই কারণে এটা এই লাইনটা বলে নিতে হয়েছে। তাহলে ওই সূত্র অনুসারে এক্স এবং এক্স এর ইনভার্স আছে। আবার কে অ্যাডমিট দিচ্ছে, দেখো এক্স এক্স ইনভার্স এস এর মধ্যে আছে। আচ্ছা, তোমরা পড়ে আসছো আগের ক্লাসগুলোতে, আজকেও বলেছি আমি যে আইডেন্টিটি কাকে বলে। যে রাশি গুণ করলে মানের পরিবর্তন হয় না তাকে আইডেন্টিটি বলে। আর ইনভার্স কাকে বলে? যেটা অপারেশন করলে আইডেন্টিটি হয়। তাহলে এখানে দেখো এক্স এবং তার ইনভার্স, তাহলে এদের গুণফলে কি আইডেন্টিটি হবে। আর আইডেন্টিটি এলিমেন্টকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই লাইন থেকে এই লাইন কেমনে হলো। তার মানে ই এইচ এর মধ্যে আছে। ই মানে কি? আইডেন্টিটি, যাকে ইংরেজিতে বলছি আইডেন্টিটি, বাংলায় বলে অবেদক। তার মানে এইচ এর মধ্যে অবেদক আছে, তাই এখানে ইমপ্লাইজ লিখছি। ইমপ্লাই না দিয়ে তুমি লিখতে পারো সুতরাং অতএব, যে কাজেই, যে কোনো ইচ্ছা।
তাহলে তিনটা পেয়ে গেছি, কি কি? আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব। আরেকটা বাকি আছে, তোমরা এবার গেস করো, এবার কি দেখাবো? নিশ্চয়ই গেস করতে পারছো। আমি 20টা উল্টে দেখি কি গেস করেছো। তোমরা নিশ্চয়ই গেস করেছো, সেটা বিপরীত দেখানো হবে। হ্যাঁ, তাই দেখেছো, তাহলে তোমরা সঠিক বলেছো। বিপরীতের অস্তিত্ব বিধি বা বিপরীত উপাদান। দেখো এখানে আমরা বলেছি যে দেখো ই মানে আইডেন্টিটি এইচ এর মধ্যে আছে, একটু আগে প্রমাণ করে এসেছি। এক্স এইচ এর একটা সদস্য। আচ্ছা, তাহলে সেই প্রথম শর্ত যেটা দেওয়া ছিল, আগেরটাই আবার লিখছি, পিছনের লাইনটা দেখো। আগেরটা প্রথম লাইনে কিন্তু লিখছিলাম এক্স ওয়াই যদি এইচ এর মধ্যে থাকে তাহলে এক্স ওয়াই এর ইনভার্স এইচ এর মধ্যে থাকবে। এখানে এই কথা আরেকবার লিখছি না, বারবার লিখলে দ্বিত্ব হয়ে যায়, ভালো লাগে না। তাই আমি এই কথা না লিখে সরাসরি লিখে দিয়েছি। এখানে দেখো দ্বিতীয় লাইনে এক্স ইনভার্সের সাথে ই এর গুণফল এইচ এর মধ্যে আছে। আচ্ছা, তোমরা শিখছো একটু আগে যে কোনো উপাদানের সাথে আইডেন্টিটি অপারেশন করলে মানের পরিবর্তন হয় না। তার মানে ই আইডেন্টিটি এক্স ইনভার্সের সাথে গুণ করলে মানের পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা এক্স ইনভার্স হচ্ছে। তার মানে এই লাইনে কি দেখা গেল? এক্স ইনভার্স এইচ এর মধ্যে আছে, তার মানে এক্স এর মধ্যে বিপরীত উপাদান আছে। তার মানে হলো এইচ এর প্রত্যেক উপাদানের বিপরীত উপাদান বিদ্যমান এইচ এ, তাই তো? সেই কথাই নিচে লিখছি। আগেরটা এখানে ইমপ্লাই দিয়ে লিখছিলাম, এটা ইমপ্লাই, সুতরাং অতএব যে কোনো ভাষায় লেখো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই তাহলে আমরা 4টা দেখালাম। আমি পুরো 5টা পৃষ্ঠাকে আবার প্রথম থেকে একটুখানি টেনে নিয়ে আসতেছি। প্রথমে বলেছিলাম যে 4টে শর্তের মধ্যে বিপরীত ক্রমে যে 4টা শর্ত, যে আবদ্ধ বিধি মানে, তারপর দেখিয়েছি সংযোজন বিধি মানে, তারপর দেখেছি অবেদকের অস্তিত্ব মানে, বিপরীত উপাদান মানে। তাহলে এখন একটা সামারি করে দাও। দেখো, যেহেতু এইচ জি এর সাবসেট এবং জি একটা গ্রুপ, সেহেতু এইচ জি এর উপগ্রুপ প্রমাণ হয়ে গেল। তার মানে সেই সূত্রটায় একটুখানি পিছনে চলো। উপপাদ্যটা আমরা বলেছিলাম যে এইচ উপগ্রুপ হলে এক্স ওয়াই ইনভার্স এইচ এর মধ্যে থাকবে। প্রথমে আমরা ধরে নিয়েছিলাম এইচ উপগ্রুপ, দেখিয়েছি এক্স ওয়াই ইনভার্স এইচ এর মধ্যে আছে। বিপরীত ক্রমে আমরা ধরে নিয়েছি এক্স ওয়াই ইনভার্স এইচ এর মধ্যে আছে। এবার আমি প্রথমে দেখালাম আবদ্ধ বিধি, সংযোজন বিধি, অবেদকের অস্তিত্ব এবং সবশেষে বিপরীতের অস্তিত্ব। তারপর আমি সামারি টেনে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, ওই যে উপরে প্রত্যেক লাইনে একটা হেডলাইন দেয়া আছে, উপগ্রুপের মৌলিক উপপাদ্য কন্টিনিউড। এই লাইন তোমাদের বারবার লিখতে হবে না, স্লাইডগুলোকে ছোট করার জন্য, তোমাদের কাজের সুবিধার জন্য আমি প্রতিবার এই কথাটাই রাখছি। কিন্তু তুমি বাকি নিচের টুক লিখবা, দাগের নিচের টুক লিখবা, তাহলে উপগ্রুপের প্রমাণ ইনশাল্লাহ পেয়ে যাব। ঠিক আছে? আমরা মনে করি উপগ্রুপের উপপাদ্য প্রমাণ আমরা শিখে গেছি। এখন আসো বাড়ির কাজ। প্রথমে দুটো এক্সাম্পল দিয়েছিলাম উপগ্রুপের, তার মধ্যে 1 নাম্বারটা প্রমাণ আমি করে দেখেছি। এখন 2 নাম্বারটা, যেটা কাজের মধ্যে নিয়ে আসছি, জি সমান 1 - 1 i - i গ্রুপের প্রকৃত উপগ্রুপ নির্ণয় করো। এখান থেকে তোমাকে উপগ্রুপের নির্ণয় করতে বলছি। এখান থেকে প্রশ্নটা বলতে পারে দেখাও যে, এটা থেকে আরেকটা প্রশ্ন আমি তখনই তোমাদের দিয়েছিলাম যে দেখাও যে এই জিটা উপগ্রুপ হবে। নিচে 2 নাম্বার, একটি 4 মাত্রার গ্রুপ তৈরি করো যার 5টি উপগ্রুপ আছে। এই প্রশ্নগুলি এবং সবশেষে 3টা প্রশ্ন দেওয়া আছে। তোমাদেরকে যে বই দুইটা দেওয়া হয়েছে সেই বই দুইটা থেকে একটুখানি ঘুরে আসি। দেখো, আমরা এই দুইটা বইয়ের কথা বলেছিলাম। তোমরা সবাই যেহেতু বাংলায় পড়তেছো, জাতীয় ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ছেলেরা বাংলায় পড়ে, তাই প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান স্যারের তুহিন প্রকাশনীর যে বইটা, এটাই তোমাদের কাছে আছে। এই বইটার রেফারেন্সে আমি পড়াশোনা করতেছি, তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করতেছি। এই বইয়ের 6 নম্বর অধ্যায় হলো সাবগ্রুপ। অতএব 6 নম্বর অধ্যায় খুললে এই সাহায্য তুমি পেয়ে যাবে। সেই বইয়ের সাহায্য নিয়ে তুমি অঙ্কগুলা করবে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো সবশেষে যে কাজটা আমাদের করা দরকার সেটা হলো যে আমরা এই সাবজেক্ট সম্পর্কে প্রতিদিনই আগের ক্লাসটা একটুখানি রিভিউ করে নিচ্ছি।
এবং সব শেষে গিয়ে একটা হোমওয়ার্ক দিচ্ছি। প্রতিদিন তুমি যদি এই হোমওয়ার্কটা করো তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। আর এই কাজটা যদি করতে না পারো তাহলে পরের দিন অবশ্যই আমাকে জানাবে, অবশ্যই আমি আমার স্টাইল চেঞ্জ করব, আমি কথা চেঞ্জ করে দিব, কোনো কিছু না বুঝতে পারলে সেটা আমি বলবো, কোনো সমস্যা হবে না। তো এখানে আনুষ্ঠানিকভাবে এই ক্লাসটা আমরা কিছুক্ষণের মধ্যেই শেষ করতে পারবো ইনশাল্লাহ। আশা করি কোনো ইন্টারাপশন আজকে হয় নাই। হ্যাঁ, এবং এখন তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা তোমরা বলো, কোনো কোশ্চেন এই ক্লাসের উপরে। হ্যাঁ, তোমরা এবার মানে লাইনটা অন করে তোমরা কথা বলতে পারো যে কার কি সমস্যা, একজন একজন করে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের দরকার নাই, সরাসরি কোশ্চেন, তাহলে আমাদের সময় বাঁচবে। জি স্যার। স্যার ওই যে বিধিগুলো আসছিল স্যার, আবদ্ধ বিধি, সংযোগ বিধি আর অবাধ অস্তিত্ব আর বিপরীত অস্তিত্ব, এগুলো কি স্যার সিরিয়াল মেনটেন করে লিখতে হইবে না আমি যেটা মনে পড়ে সেটা লিখলে হইবে? যেটা ইচ্ছা সেটা লিখবা, তবে সিরিয়াল মেনটেন করলে কাজ করতে সুবিধা হবে, সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই। সুবিধা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এবার তোমার অন্য কারোর জন্য প্রশ্ন করছো না, আমি একটা ছোট্ট কোশ্চেন করি, দেখি পারি কিনা। 1 নম্বরে যে গ্রুপটা বলছি, এখানে অবেদক কত বলো? এই গ্রুপের অবেদক কত? এখানে যে গ্রুপটা, এখানে 4টা উপাদান আছে, এর অবেদক কত কে বলতে পারে? আমি কিছু হিন্টস দিয়ে দিয়েছি। স্যার 1। মাশাআল্লাহ, 1। তার মানে আশা করি আমাদের কষ্ট সার্থক, তোমরা বুঝে গেছো 1 হলো অবেদক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমরা কোশ্চেন করলে করো, নাহলে কিন্তু আমি কোশ্চেন করব। তোমরা কোশ্চেন করছো না, নিচে আসো। 3 নাম্বার প্রশ্ন, এখানে জেড দ্বারা কি বোঝানো হয়েছে? মনে নাই? হ্যাঁ, মাথায় আছে কিন্তু মুখে নাই। হ্যাঁ, সেট অফ ইন্টিজার। সেট অফ ইন্টিজার মানে পূর্ণ সংখ্যার সেট।